নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সহকর্মী শিক্ষককে গোমাংস ভক্ষণের প্রস্তাব দিয়ে গ্রেফতার আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের ইনচার্জ। শ্রীভূমিতে শিক্ষা বিভাগে আজব কাণ্ড। ব্যক্তিগত স্কুলে শিক্ষকতায় ব্যস্ত সরকারি শিক্ষক। ফের সন্ধ্যা রাতে চুরিকাণ্ড শ্রীভূমি শহরে। নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল চোর। স্কুলের সম্মুখ থেকে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, চাঞ্চল্য শিলচরে। শেরপুর জিবিতে ভোটাভুটির মাধ্যমে সভাপতি কমরুল সহসভানেত্রী শিফা সুলতানা নির্বাচিত। শ্রীভূমির বিভিন্ন স্কুলে খাদ্য ও দুধ সামগ্রী বিতরণ বিবেকানন্দ কেন্দ্রের। শিক্ষা কেন্দ্রে হিন্দু শিক্ষককে গোমাংস ভক্ষণের প্রস্তাব। আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের 3 শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে অভিযোগ। নিজ বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ সহ অন্য 2 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনলেন এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষক। শ্রীভূমি জেলায় প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্যটি। ভুক্তভোগী শিক্ষক বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রদান করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে বিদ্যালয়টির একাডেমিক ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনকে। ঘটনাটি সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলা শিক্ষাখণ্ডের অন্তর্গত আসিমিয়া হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে। শ্রীভূমির স্কুলে শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন অনিয়ম। সরকারি শিক্ষকরা পাঠদান দিচ্ছেন ব্যক্তিগত স্কুলে। সরকারের শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত খণ্ডের শিক্ষার্থীদের উপস্থিতি দেওয়া হচ্ছে সরকারি স্কুলে। অতিরিক্ত আয়ুক্তের অভিযানে ফাঁস গোপন রহস্য। শ্রীভূমিতে শিক্ষাক্ষেত্রে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সরকারি শিক্ষক, সরকারি স্কুল আর সরকারি নিয়ম সবকিছুকেই উপেক্ষা করে চলে আসা এক আজব বিদ্যালয়ের সন্ধান মিলল অতিরিক্ত আয়ুক্ত উদয়শঙ্কর দত্তের অভিযানে। শ্রীভূমির আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে সরকারি নিয়মনীতি লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছে। সরকারি বেতনভুক্ত শিক্ষকরা স্কুলের মূল ক্যাম্পাসে ক্লাস না নিয়ে স্থানীয় এক ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ে গিয়ে নিয়মিত পাঠদান করে আসছেন। অথচ শিক্ষার্থীরা সেই ব্যক্তিগত বিদ্যালয়ে পড়াশোনা করালেও শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে উপস্থিতি দেখানো হচ্ছে সরকারি স্কুলে। সরকারি নিয়ম অনুসারে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে আরবি বিষয় থাকা নিষিদ্ধ, কিন্তু সেই সরকারি নির্দেশকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুলে রমরমিয়ে চলছে আরবি ক্লাস। শুধু তাই নয়, স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকদেরও তাদের নিযুক্তি বিষয় পড়াতে দেওয়া হচ্ছে না, কারণ অন্য কয়েকজন শিক্ষক সেই বিষয়ে টিউশনি করে থাকেন। ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস প্রায় বন্ধ। অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত আয়ুক্ত উদয়শঙ্কর দত্ত স্কুলে আকস্মিক অভিযান চালান। সেই সময় ঘটনায় নাটকীয় মোড় নেয়। অভিযানের মুহূর্তে মদিনী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রী স্কুলে এসে শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি দিতে গিয়ে ধরা পড়ে। ওই ছাত্রী স্পষ্ট জানায়, গত 2 বছর ধরে সে এই সরকারি স্কুলে উপস্থিতি দেখিয়ে আসছে, অথচ পড়াশোনা করছে ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ে। ছাত্রীটির বয়ান অনুযায়ী সরকারি স্কুলের 2 শিক্ষক মিসবা উদ্দিন ও মোহাম্মদ সালমান নিয়মিত ব্যক্তিগত স্কুলে গিয়ে ক্লাস করান। অভিযানের সময় স্কুলের একাডেমিক প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার হোসেন সমস্ত অনিয়মের তথ্য লিখিত আকারে অতিরিক্ত আয়ুক্তের হাতে তুলে দেন। শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম ভাঙা এই শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর হয়েছে। অভিযোগ, ওই স্কুলে অনেক সরকারি শিক্ষক রয়েছেন। আসিমিয়া এইচএস স্কুলে, ওই স্কুলের সরকারি শিক্ষকদের আমাদের আসমগঞ্জ এলাকায় অনেক স্কুল প্রাইভেট রয়েছে, সেই স্কুলের সাথে মালিকানা আছে এবং শেয়ার আছে। তৎসঙ্গে কিছু সংখ্যক শিক্ষক ওই স্কুলে প্রথম এসে সরকারি নিয়ম অনুযায়ী তারা 1-1.5 ঘন্টা পরে তারা প্রাইভেট স্কুলে চলে যায়, প্রাইভেট স্কুলে গিয়ে ক্লাস করে। অতি আক্ষেপের বিষয়, আমাদের এই আসিমিয়া এইচএস স্কুল আমাদের একটা ঐতিহ্যমণ্ডিত স্কুল। এই স্কুলে অত এলাকার গরিব সাধারণ ফ্যামিলির বাচ্চা কাচ্চা যারা ওরা আসে পড়াশোনা করে, কিন্তু আজকে যদি শিক্ষকদের মধ্যে এই ধরনের কারচুপি থাকে শিক্ষিত সমাজের মধ্যে, তাহলে আম জনতার অবস্থা কী হবে আপনারা বিবেচনা করুন। তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং আমাদের বর্তমান পাতারকান্দি তথা আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওই স্কুলের শিক্ষার পরিবেশ যেটা, সেই পরিবেশটা পুনরায় এসে তার জন্য ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এবং অ্যাডমিশন রেজিস্টারে আছে, সব কিছু প্রাইভেট স্কুলে ক্লাস করছে ওই স্কুলের নামে, কিন্তু এটাই হচ্ছে ওই স্কুলের শিক্ষকদের কারচুপির মূল কারণ। এবং আমার বিশ্বাস
সেটাতে আমাদের স্কুলের বর্তমান যিনি একাডেমি ইনচার্জ আছেন উনি 100% জানেন, কিন্তু জানি না কিসের কারণে উনি সেটা ওনার গলার তলে রুকিয়ে রাখছেন। ওই স্কুলের শিক্ষক ওরা প্রত্যেকের প্রাইভেট স্কুলের সঙ্গে, প্রাইভেট মাদ্রাসার সঙ্গে লিঙ্ক আছে। যেমন এটিএম জাকারিয়া ওনার একটি প্রাইভেট মাদ্রাসা আছে মালুগাঁওয়ে স্থিত। ওই স্কুলের শিক্ষক 7 জন ওই মাদ্রাসার প্রাইভেট স্টাফ। এখানে স্যালারি পান 7,000 10,000, আর এখানে স্যালারি পান 80 থেকে বোধহয় 1.5 লাখ হবে। কত বছর থেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে এভাবে? এটা কোন স্কুলের শিক্ষকেরা? আর পড়ান কোন স্কুলে? সারা কৈ দিছোঁ বুজাইকে এইবিলাক অল্ড ষ্টুডেণ্ট 10ত ফেইল কৰিছে যোৱা বছৰ, লাজ লাগি থাকে ইয়াতে অহাৰ কাৰণে, যাৰ কাৰণে কৈছে বেছি নহয় 2-3জন মান 4জন ষ্টুডেণ্ট আছে। যেতিয়া আপোনালোকে ইয়াতে পাইছে এজন হায়াৰ ছেকেণ্ডেৰী ফেইল কৰিছে, হায়াৰ ছেকেণ্ডেৰী ফেইল কৰাৰ পিছত আমাৰ ইয়াতে ৰেগুলাৰ এটেণ্ডেঞ্চ দিয়াৰ নিয়ম নাই, এতিয়া যে পাইছে আৰু মেট্ৰিকত এতিয়া এনেকুৱা বহুত ষ্টুডেণ্টে ফেইল কৰিছে। কিছুমানে আমাৰ ইয়াতে এডমিশ্যন লৈছে, ক্লাছ কৰি আছে, আর কিছুমানে যদি আমার অ্যাটেন্ডেন্স দিতে বাহিৰত থাকে সেইবিলাক আমার নাজানে। তো আগের থেকেই চলি আছে, আমি তো নিজে আরম্ভ করি নাই, এটা তো আগতে আচার্যার আছিল প্রিন্সিপাল, তেখেতে আরম্ভ করে রাখিছে, এইটো কন্টিনিউ হয়েছে, আমি আরম্ভ করি। আমার জানা মতো তো যি স্কুলত এরাবিক টিচার আছে সেই স্কুলত এরাবিক পড়াই থাকে, যিমানখিনি স্কুল এম ই স্কুলত এরাবিক আছে তিমানখিনি স্কুলত মানে এরাবিক পঢ়ি। এই অসীমিয়া যিখন হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল তাৰ বিষয়ে বিভিন্ন অভিযোগ পাই আহিছিলোঁ। সেই মৰ্মে DC ছাৰৰ আদেশ মৰ্মে আজি মই আৰু আমাৰ এছিষ্টেণ্ট কমিশ্যনাৰ এডুকেশ্যন আমি উপস্থিত হৈছোঁ ইয়াত। তো হয় খেলি মেলি আছে আৰু স্কুলখনৰ ৰিজাল্ট খুবেই বেয়া, আৰু একাডেমিক ইনচাৰ্জ তেওঁ নিজে স্বীকাৰ কৰিছে যে ইয়াৰ ষ্টুডেণ্ট প্ৰাইভেট স্কুলত পঢ়ি আছে। ইয়াত কিন্তু তেওঁলোকে শিক্ষা সেতু যিটো আমাৰ এপ আছে তাতে এটেণ্ডেঞ্চ দিয়ে আৰু ক্লাছটো প্ৰাইভেট স্কুলত কৰে। তেওঁ এটা আমাক ষ্টেটমেণ্ট দিছে, আৰু ইয়াৰে আমাৰ অভিভাৱক আহিছে ওচৰত, তেওঁলোকেও কৈছে যে ইয়াৰ যিসকল শিক্ষক কিছুমান, সকলো নহয়, তেওঁলোকে চাকৰি কৰে, ইয়াৰ দৰমহা লয় চৰকাৰৰ, কিন্তু পঢ়ায় প্ৰাইভেট স্কুলত। তো আজি সেইমৰ্মে আমি 4টা বজাত আমি একাডেমিক ইনচাৰ্জ স্কুলৰ তেখেত আনোৱাৰ হুছেইনক ডাঙৰীয়াক আমি মাতিছোঁ আমাৰ চেম্বাৰত, আৰু ইয়াৰ যিহেতু প্ৰিন্সিপাল বৰ্তমান IS ডাঙৰীয়া নিজে হৈ আছে, তেওঁকো আমি মাতিম কি চলি আছে, যিহেতু তেওঁ ডিষ্ট্ৰিক্টৰ মুৰব্বী হয় জিলাখনৰ। তো তেওঁ থকা অৱস্থাত কেনেদৰে এখন গভৰ্ণমেণ্ট স্কুলৰ শিক্ষকে কেনেকৈ প্ৰাইভেটত কাম কৰিব পাৰে এইখিনি আমি এনকুৱাৰী কৰিম। আৰু বহুত অভিযোগ আছে যিটো এতিয়া মই বৰ্তমান ক'ব নোৱাৰোঁ আপোনালোকৰ আগত, সেইখিনি আমি এনকুৱাৰী কৰাৰ পিছত আপোনালোকৰ আগত আমি অৱগত কৰিম। এটা কিছুমান ডাঙৰ অভিযোগ আছে, সেইটো বৰ্তমান আমি কোৱাটো মোৰ মতে ভাল নহ'ব। তো আমি ভালকৈ এনকুৱাৰী কৰোঁ, খেলি মেলি আছে যিখিনি আমি তেওঁলোকক মাতিছোঁ আজি, গোটেইখিনি আমি লিখি ল'ম, ষ্টেটমেণ্ট ল'ম, তাৰপিছত আমি যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে যাবতীয় আমি কৰিম। শ্রীভূমি শহরে পুনরায় সন্ধ্যা রাতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রায় 8টার সময় শহরের বনমালী রোডের অঞ্জলি দাসের বাড়িতে চুরি ঘটনা সংঘটিত হয়। অনুমান করা হচ্ছে ঘরের মধ্যে আগে থেকেই লুকিয়ে ছিল চোর। এখন শ্রীভূমি শহরে শুধু রাতে নয়, সন্ধ্যার সময়ও চুরের উপদ্রব বেড়েই চলছে। বৃহস্পতিবার রাত 8টার সময় শহরের 17 নং ওয়ার্ডের বনমালী রোডের অঞ্জলি দাসের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। সেই বাড়িতে সৌমিত্র দাস এবং তার মা অঞ্জলি দাস বসবাস করেন। অঞ্জলি দাস মাত্র 2 ঘন্টার জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এই সময় এই মধ্যেই ঘরে আগে থেকে লুকিয়ে থাকা চোর নগদ টাকা, সোনার গহনা এবং 3টি ATM কার্ড নিয়ে পালিয়ে যায়। চোর সন্ধ্যার পরে বাড়িতে ঢুকলেও কোনো দরজা বা জানলা ভাঙা ছিল না, শুধু বাড়ির পেছনের দরজাটা খোলা অবস্থায় ছিল। আশ্চর্যের বিষয়, সামনের মূল গেটটি বাইরে থেকে লাগানো দেখা গেল, ভেতর থেকে মূল দরজাটি বন্ধ করা ছিল। সন্দেহ করা হচ্ছে অঞ্জলি দাস বেরিয়ে যাওয়ার আগেই চোর বাড়িতে ঢুকে লুকিয়েছিল। পরে অঞ্জলি দাস বেরিয়ে যাওয়ার পর চোর চুরি শেষ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। নগদ টাকা আর সোনার গহনা ছাড়াও চোর CCTV রেকর্ডারটি খুলে বাইরের জঙ্গলে ফেলে দেয়। খবর পেয়ে শ্রীভূমি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি। শহরে বারবার চুরির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে শ্রীভূমি পুলিশের প্রতি ক্ষোভ বেড়েই চলেছে। আমার মা 6:30 নাগাদ মদনমোহন আখড়াতে গেছে, তারপর ঠিক 8:30তেই মা আবার কল করেছে সামনের দরজা বন্ধ। আমি এসে পিছন দিকে গিয়ে দেখি আমার পিছনের দরজা খোলা। তারপর দেখলাম এসে ঘরে আলমারি সব, আমার ঘরের মার ঘরের সব আলমারি খোলা, সব জিনিসপত্র এলোমেলো। আর এর মধ্যে বিশেষ করে আমার মার
সোনার দুটা জিনিস নেই, এটিএম 3টা কার্ড ওইটাও নেই, এবং আমার সিসি ক্যামেরা যেটা ছিল ওইটার ডিভিআরটাও ফেলে গেছে বাইরে, পরে আমরা পেয়েছি। এটা ঠিক মেলার মাঠের সাইডে, আমরা জঙ্গলের ভিতরে। এটা আমি এই চুরির কারণেই সিসি ক্যামেরা লাগিয়েছি, সেফটির জন্য। আমরা সবসময় ঘরে থাকি না, তো আশা করি এখন পুলিশ প্রশাসন সবাই এসছেন, ওনাদের সহযোগিতা যদি এটা আশা করি ভালো রেজাল্ট পাবে। একটা সোনার আংটি, এক জোড়া কানের, আর 3টা এটিএম, ব্যাংকের এটিএম আমার মা, ওটা মিসিং আছে। 4টা চুরিও আছে সোনার, ক্যাশ 12,000 টাকা ছিল, 1 লাখ অ্যাপ্রক্স 1 লাখের মতো। দেখুন, ওনারা তো এই ঘরে যে মহিলা যিনি মালিক, ঠিক আছে, উনি সরকারি চাকরিজীবিত একজন ভদ্রমহিলা, আর ওনার ছেলে একটা প্রাইভেট চাকরি করে, ওলে গিয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো দিনের বেলা ওনারা কেউই ঘরেতে সব থাকেন না। তো সন্ধ্যার সময় যিনি মহিলা উনি মদনমোহন আখড়াতে গিয়েছিলেন সন্ধ্যা কীর্তনের জন্য। ওই টাইমে 6:30টার সময় উনি ঘর থেকে বেরিয়েছিলেন, আর ঘরে এসেছিলেন 8:30টার সময়। এই যে 2 ঘন্টার যে একটা ব্যবধান, এই 2 ঘন্টা গ্যাপিংসের মাধ্যমে দেখা গেল যে ওনার যখন মহিলা যখন ঘরে আসলে দেখেন এই যে ঘরে আলমিরা টালমিরা সবগুলো খোলা, পিছনের দরজা একটা এটা খোলা, এই দরজা দিয়ে হয়তো বা চোর এদিকে ঢুকেছে বা পালিয়েছে, এইটুকু কিছু তারা বুঝতে পেরেছে। তো ওই ঘটনার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো ওনারই ছেলে, তার সঙ্গে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ আসার পর দেখলো যে ঘর থেকে যদি চোর এন্ট্রেন্স নিতে যদি হয়, তো দরজা বা জানলা কিছু ভেঙে ঢুকতে লাগে, এরকম ভাঙার কোনো ধরনের কোনো লক্ষণ নাই। তো পুলিশ সন্দেহ করছে যে চোরটা আগে থেকে মেবি ঘরে ঢুকে থাকতে পারে, এটাই সন্দেহ করছে। ক্যাশ টাকার ব্যাপারে ওরা তো তেমন কিছু বলেনি, বলেছে যে ক্যাশ টাকা এমন একটা ওদের ঘরে কিছু একটা তেমন ছিল না, কিন্তু সোনা গয়না ছিল কিছু। ওনার ভদ্রমহিলা ওনার কানের দুল ছিল 2টা, কানের দুল, আর আংটি 2টা না 3টা আংটি ছিল ওইগুলা, আর ওনার এটিএম কার্ড 3টা এটিএম কার্ড ওনার ঘর থেকে মিসিং। শিলচরে 10ম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ, স্কুলের সম্মুখ থেকে গাড়িতে তুলে ছাত্রীকে অপহরণ। শিলচর শহরে সংঘটিত হলো চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। গাড়ি নিয়ে এসে এক স্কুল ছাত্রীকে স্কুলের সম্মুখ থেকে অপহরণ করে 4 যুবক। দিনের আলোয় শিলচর টাউন স্কুলের সম্মুখে সংঘটিত হলো চাঞ্চল্যকর এই অপহরণ কাণ্ডটি। ছাত্রীটি টাউন স্কুলের 10ম শ্রেণীর রুমানা বেগম, ঘর শিলচরের ঘনিয়ালায়। ঘটনার বিবরণে জানা যায়, সকালবেলা রুমানা বেগম ও তার বোন বিদ্যালয় অভিমুখে আসার সময় হঠাৎ একটি 4 চাকার বাহন নিয়ে 4 যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। 2 বোনের মধ্যে রুমানা বেগমকে জোর জবরদস্তি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় 4 যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে। কী উদ্দেশ্যে ছাত্রীটিকে অপহরণ করা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ প্রশাসন। আজকে একটা ঘটনা ঘটছে, আমরা স্কুলের একটা মেয়ে রুমানা বেগম লস্কর, তাই ক্লাস 10 পড়ে। আরেকটা হইল গিয়া তারমিনা বেগম লস্কর, তার বাড়ি হইল গিয়া গনিয়ালা। তারা অরিজিনাল হাইলাকান্দির মানুষ, এই কারণে তারা বাড়াটিয়া থাকইন। তারা 2 বোন ক্লাস 10 পড়ইন। এই 2 বোন আজকে সকালে তারা যে সময় আইতরা স্কুলও, তাদের সময় আইসইন আমরা স্কুলের লাগা গলিটা দেখাইয়া ফটি, ওই ফটির কেন আবার বাদে তারা একটা গাড়ির তাকিয়া 4টা ছেলে লামসইন। 4টা ছেলে লামিয়া তারা 2 বোনটে ছোটো বোন যে একটা এটা টার্মিনারে তারা করছে কিতা ধাক্কা মারি ফেলাই দিছে, আর বড় বোনটা মানে রুমানা বেগমের মুখ দরিয়া আর গাড়িত নিয়ে টানিয়া তুলে লাইছে। বইনে চিৎকার দিছে, তাই বোনের হাত দরিয়া টানিছে, কিন্তু তারা 3জনকে নিয়ে তাই গাড়ি ঢুকাই লাইছে। ঢুকাইয়া তাইর ব্যাগটা ইটা মারি ফেলাইয়া আর ওই মেয়েটারে লইয়া গেছে নিয়া। তখন মেয়েটা তো আর কিছু করছে না। এই সময় তো সকাল দিকে দোকানও খোলা থাকে না, মানুষও নাই, রাস্তাটা একদম নির্জন আছিল। এই অবস্থাত তাই কিতা করতো, ও লগে লগে তাই বাড়িত ফোন করছে। বাড়িত ফোন করিয়া তাই কইছে তারা আইসইন। এরপরে তারা স্কুলও আইসইন। আবার পরে আমরা স্কুলও তাকিয়া তারারে লইয়া তারা মালগ্রাম থানাত আমরা তো গেছি। গিয়া মালগ্রাম থানাত গিয়ে আমরা ওসিএ তার 2nd অফিসারে পাঠাইছই। ওই ওসিএ তার 2nd অফিসারে আমরা ওই মেয়েটারে গার্জিয়ানরে লইয়া আইয়া যেন থেকে কিডন্যাপ করা হয়েছে ওখান থাকিয়া কোনো আইয়া তাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে আমরা এখন তৈয়াইছি তানে। তাই এখানে আবার হইসই তারারে লইয়া সিসি ক্যামেরা আছে, এইখানেও সিসি ক্যামেরা দেখার লাগিয়া তাই চেষ্টা করতে কেস করা হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস।
আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়।
যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। পুরজীবীতে ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত কমরুল ইসলাম, সহসভানেত্রী শিফা সুলতানা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচন করা হলো শুক্রবার। সভাপতি এবং সহসভানেত্রীকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে শেরপুর জিপির সভাপতি পদে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন কমরুল ইসলাম। তিনি মোট 6টি ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হন। পাশাপাশি সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিফা সুলতানা তাপাদার। উভয়ই নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভকে কেন্দ্র করে পঞ্চায়েত এলাকায় আনন্দ ও আশার বাতাবরণ তৈরি হয়েছে। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সভাপতি কমরুল ইসলাম জানান, এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, বরং গোটা গ্রামবাসীর স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। তিনি জিপির সকল স্তরের সাধারণ মানুষ ও নির্বাচিত ওয়ার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, শেরপুর জিপির নবনির্বাচিত বোর্ড গঠনে নেতৃত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। তাই তারা সকলে উভয়কেই ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনারা দেখছেন যে দীর্ঘদিন থেকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন নিয়ে একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। তার মধ্যে অন্যতম একটি ছিল এই গাঁও পঞ্চায়েত, যেটার নাম হলো শেরপুর গাঁও পঞ্চায়েত। যে গাঁও পঞ্চায়েতে আমার নিজের জন্মভিটা, আমার নিজের বাড়ি, সেটা হলো শেরপুর গাঁও পঞ্চায়েত। এবং সেখানে বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিকী সাহেব থেকে শুরু করে তাবর নেতারা এই গাঁও পঞ্চায়েতে সভাপতি সহ বিভিন্ন ধরনের দীর্ঘদিন থেকে চলছিল, যার পরিপ্রেক্ষিতে একসময় এই সদস্যরা আমার দ্বারস্থ হয়েছিলেন। আমি ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে উন্নয়নের স্বার্থে আপনাদের নেতৃত্বে এই বোর্ড গঠন। আশাবাদী আগামী দিনে আমরা এই জেলার মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমার নিজের জন্মস্থান শেরপুর যে গাঁও পঞ্চায়েত, সেটার উন্নয়ন এই সমস্ত সভাপতি সহসভাপতি সহ সদস্যদের নিয়ে আমরা চালিয়ে যাব। এখানে ভোটাভুটির মাধ্যমে হয়েছে। আমাদের যে প্রার্থী দুজন ছিলেন সভাপতি এবং সহসভানেত্রী, ওনারা 6টি ভোট পেয়েছেন এবং যারা বিরোধী পার্টি ছিল ওনারা মাত্র 4টি ভোট পেয়েছেন। বিরোধীরা 4টা পেয়েছে। সভাপতি কয়টি ভোট পেয়েছে? 6টি। আর উপসভাপতি 6টি। কতজন মেম্বার আপনাদেরকে? 10 জন। একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমরা পেয়েছি। এবং আমি বিশেষ করে আজকের দিনে আপনাদেরকে জানাতে চাই যে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি 27টার মধ্যে আমরা অন্তত পক্ষে 22 থেকে 23টা গাঁও পঞ্চায়েত আমরা দখল করব। আমাদের যিনি জেলা সভাপতি মাননীয় সঞ্জীব বণিক মহাশয় নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, উনি আমাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের দলের বিভিন্ন কার্যকর্তা মিশনদা থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য, আজকে আমাদের এই বিশ্বরূপ ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তারা, যা যদিও এই দলীয়ভাবে কিছু নয়, তবুও আগামী ভবিষ্যৎ রাজনীতির দিকে চিন্তা করে 26-এর যে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করে আমাকে বিশেষ করে মাইনরিটি অধ্যুষিত এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের দোয়া আশীর্বাদে। আমরা ভালো সংখ্যক এটা সফলতা অর্জন করে যাচ্ছি। দক্ষিণ করিমগঞ্জ 9টির মতো বোর্ড গঠন হয়ে গেছে এবং সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা 22 থেকে 23টি বোর্ড আমরা গঠন করব। এবং বিশেষ করে একটা জিনিস অত্যন্ত দুঃখনীয় ব্যাপার, একদম সেটাকে ধিক্কার জানানো উচিত। গতকাল আমি দেখেছি যে রানীবাড়ি একটি গাঁও পঞ্চায়েত আছে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও 1-2 সদস্যদিকে নিয়ে ইকবাল হোসেন আমার বড় ভাই, ওনাকে আমি প্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি যে আমাদেরকে যে নেতৃত্ব দিয়েছেন সেটা 100% আমাদের জনতার স্বার্থে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন এবং
আজকের দিনে তার নেতৃত্বে আমরা সফল হয়েছি। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ আমাদের আসামে বনবে। সেটার সময় আমরা যদি আমাদের ইকবাল হোসেন মহাশয়কে যদি টিকিট আমরা বিজেপি থেকে দেওয়া হয় তাহলে আমরা বহুত খুশি থাকবো এবং আমরা আশা করব আগামী দিনে 2026-এর নির্বাচনে উনি অশেষ সংখ্যক ভোট পেয়ে আমাদের দক্ষিণ করিমগঞ্জ থেকে জিতিয়ে উনি বিধানসভায় যাবেন। শ্রীভূমির বিভিন্ন স্কুলে পুষ্টিকর খাদ্য ও দুগ্ধ সামগ্রী বিতরণ। শ্রীভূমি জেলার বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শ্রীভূমি নগর শাখার উদ্যোগে এবলাবাড়ির চা বাগান ও ফকিরবাজারের কলিমা গ্রামের 10টি স্কুলে শিশুদের মধ্যে খাদ্য ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যার্থী বা শিক্ষার্থী তোমাদের মতো যারা স্কুল শিক্ষার্থীরা আছে তাদেরকে সংস্কার কীভাবে তুলে করতে হয়, কীভাবে সমাজ করতে হয় সেই নিয়ে এই পেপারটা আমাদের বিবেকানন্দ কন্যাকুমারী কাজ করে। তো এখান থেকে অনেক ছাত্রদের নিয়ে বর্গ তৈরি হয়, বাইরে আমাদের অনেক ভারতবর্ষের সব জায়গায়, বিশেষ করে কন্যাকুমারী আমাদের মেন স্থান। তো সেইখানে থেকে চালনা করা হয়। এখানে আমাদের করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, ত্রিপুরাতেও চলে। এখানে সামনে একটা বর্গ আমাদের আছে ছাত্রদের প্রশিক্ষণ শিবির। সেখানে যোগাভ্যাস থেকে আরম্ভ করে মেমোরি শক্তি এবং পড়াশোনার দায়িত্ব সবই নেওয়া হয়। তো এখানে যারা অভিভাবকরা আছেন ওরাও জানতে পারবেন যে এখানে বিবেকানন্দ কমিউনিটিতে শুধু বাচ্চাদেরও না বড়দেরকেও দেওয়া হয়, যেন একটা আমরা জানি বর্তমান সমাজ ব্যবস্থাটা প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি। এই সমাজ ব্যবস্থায় মানে কি হচ্ছে, কিছু কিছু জিনিস তো উন্নতি হচ্ছে ঠিকই, মানে যেটা বলে মোবাইল বা মিডিয়ার যুগে উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে অবনতির গতিও আসছে। উন্নতির পথ ধরতে গিয়ে আমরা অনেক সময় অবনতির পথেও নামছি। তো সেই পথ থেকে যেন সঠিকভাবে না হয়। আমরা আজকে তোমরা যারা মোবাইল দেখো, ঘরেতে নিশ্চয়ই মোবাইল দেখো, ইউটিউব চালাও না, নিজে নিজে ভিডিও বানাও, অনেকরা পড়ো না মোবাইলের মধ্যে, সবগুলোই ভালো, কিন্তু মোবাইল আমাদেরকে ভালো জিনিসও শেখায়। মোবাইল থেকে অনেক কিছু শেখার ব্যবস্থা আছে যা থেকে আমরা অনেক বাইরের জগতের সাথে পরিচয় হতে পারি। কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে বিশেষ করে আপনারা অভিভাবকরা দেখবেন যে ওরা কি করে মোবাইলের নামে অনেক সময় অপব্যবহার হয়ে যায়, যেটা থেকে একটা সময় আছে এখন ওরা একদম ছোট মাধ্যমিক স্তরে যায়, এর থেকে যারা একটু উপরের স্তরে যায় তাদের কি হয়, এই মোবাইল ব্যবস্থাতে দেখা যায় কি অনেক সময় ফটো তুলে ভিডিও করে অনেক কিছু করতে গিয়ে ওরা নিজেও জানে না, নিজের অজান্তে অনেক কিছুতে পাড়ি দিয়ে যেটাতে নিজের ভবিষ্যৎ নষ্ট হবে। বিশেষ করে 16-17 বছর বয়স পর্যন্ত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।